নমস্কার, জানিয়ে দেব পশ্চিমবঙ্গ এবং দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ বাছাই করা আপডেটগুলি। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। প্রশ্ন ফাঁস ও নিয়োগ দুর্নীতি রুখতে আগামী সোমবারই সংসদে বিল পেশ করতে চলেছে কেন্দ্র। শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের বিতর্কিত ইস্তফার পর দায়িত্ব সামলাবেন কে? স্পষ্ট নাম ঘোষণা করল নরেন্দ্র মোদীর সরকার। রাজ্য সরকারের স্বপ্নের অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরোধীদের লাগাতার অপপ্রচার রুখতে এবার মাস্টার স্ট্রোক। বিজেপি বিধায়কদের সমস্ত তথ্যের পেন ড্রাইভ দিলেন মুখ্যমন্ত্রী। এলাকা জুড়ে পাল্টা প্রচার চালানোর কড়া নির্দেশ। শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের আকস্মিক পদত্যাগে মারাত্মক আবেগপ্রবণ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী। সংবাদ সম্মেলনের মাধ্যমে এক এক করে স্মৃতিচারণ সহ তুলে ধরলেন শিক্ষাক্ষেত্রে প্রাক্তন শিক্ষামন্ত্রীর অসামান্য অবদান। শহরের বুকে প্রায় 40 একর বিপুল পরিমাণ জমিতে এবার তৈরি হতে চলেছে সর্বাধুনিক নয়া বিধানসভা ভবন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের প্রস্তাব মেনেই ঐতিহাসিক ঘোষণা করলেন স্পিকার। কিন্তু কোথায় নির্মিত হবে এই সুবিশাল ভবন? ব্যক্তিগত চেয়ার বা পদের চেয়ে কোটি কোটি দেশের পড়ুয়ারা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিরোধী শিবিরের আরশোলাদের লাগাতার বিক্ষোভ ও চরম চাপের মুখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে অবশেষে রাজ্য রাজনীতির ময়দানে মুখ খুললেন অমিত শাহ। বিতর্কের মাঝেও ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষা মন্ত্রকে কেন প্রহ্লাদ যোশীকে বলেছেন প্রধানমন্ত্রী মোদী? কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সঙ্গে সঙ্গে আরও দুই প্রভাবশালী মন্ত্রক সামলানোর বড় দায়িত্ব। আগামী দিনে ঠিক কি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নতুন মন্ত্রীকে? রাজ্যের জাতীয় সড়কে ট্রাক চালকদের থেকে দিন দুপুরে বেপরোয়া তোলাবাজির গুরুতর অভিযোগ। গোপন তদন্তের পর অভিযুক্ত একাধিক পুলিশ কর্মীকে ঘটনাস্থলেই হাতে নাতে ধরে সাময়িক সাসপেন্ড করার সিদ্ধান্ত শুভেন্দুর। যে লড়াই শুরু হয়েছে তা তো সবে শুরু, আসল ছবি এখনো বাকি। রবিবার সকাল হতেই ফের নতুন বিস্ফোরক ভিডিও বার্তা ককরোচ অভিজিতের। এবার রাজ্য রাজনীতির কোন বড়সড় তোলপাড় বা নতুন ঝড়ের ইঙ্গিত দিলেন তিনি? ঐতিহাসিক বন্দে মাতরম রচনার 150 বছর পূর্তি উপলক্ষে রাজ্য জুড়ে অত্যন্ত সড়ম্বরে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের বড় সিদ্ধান্ত। আসন্ন 75তম স্বাধীনতা দিবস ঘিরে এখন থেকেই নবান্নের ব্যাপক প্রশাসনিক প্রস্তুতির বড় ঘোষণা। ধর্মতলায় বিক্ষোভ কভারের সময় কর্তব্যরত সাংবাদিকদের উপর নজিরবিহীন হেনস্থা ও মারধরের ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ। গ্রেপ্তার মোট 11 জন। এমনকি শনিবার বিধানসভায় খোদ মুখ্যমন্ত্রী ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে দিয়েছিলেন। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। তার আগে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন এরকমই নতুন আপডেট সবার আগে পেতে। প্রশ্নপত্র ফাঁস রুখতে নরেন্দ্র মোদী সরকার যে কড়া অবস্থান নিতে চলেছে তা শুক্রবারও স্পষ্ট হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত খসড়া বিলের অনুমোদনের 24 ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল আগামী সোমবার সংসদে পেশ হবে সেটি। অন্যদিকে ধর্মেন্দ্রর ইস্তফার কয়েক ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দায়িত্ব প্রহ্লাদ যোশীর হাতে দিল মোদী সরকার। জানা গিয়েছে সোমবার লোকসভায় পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট 2026 বিল পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। সংশোধনী এই বিলটি পেশের পরই সংসদে আলোচনার জন্য সদস্যদের আহ্বান করবেন মন্ত্রী। এই বিলটি আইনে পরিণত হলে প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্তদের আরও কড়া শাস্তি দেওয়া যাবে। নিশ্চিত করা যাবে ফাস্ট ট্র্যাক আদালতে এই সংক্রান্ত ঘটনার দ্রুত বিচারও। সূত্র বলছে, বিল আইনে পরিণত হলে প্রশ্ন ফাঁস কাণ্ডে দোষীদের 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, সঙ্গে 10 কোটি টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে। নিট কেলেঙ্কারির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের প্রধান দাবি ছিল ধর্মেন্দ্রের ইস্তফা। শুধু দিল্লি নয়, গোটা দেশে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে। কেন্দ্রের সঙ্গে 2 দফা বৈঠকেও একই দাবি জানিয়েছেন ককরোচ জনতা পার্টি। শনিবার 3য় দফার বৈঠকের আগেই অচমকা ইস্তফা দেন ধর্মেন্দ্র। তারপরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেন সিজেপির 2 প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে সিজেপি জানায় সরকার তাদের সব দাবি মেনে নিয়েছে, তাই যন্তর মন্তর থেকে ধর্ণা তুলে নিচ্ছে। অন্যদিকে ধর্মেন্দ্রের ইস্তফার পর তার জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে শনিবার সন্ধ্যায় কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হলো আপাতত শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হচ্ছে প্রহ্লাদ যোশীকে। বর্তমানে কেন্দ্রের খাদ্য এবং ভোক্তা বিষয়ক মন্ত্রকের দায়িত্ব সামলান তিনি। অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রহ্লাদকেই শিক্ষামন্ত্রী করা হলো। অন্নপূর্ণা যোজনা নিয়ে অপপ্রচার রুখতে পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জনকল্যাণমূলক এই প্রকল্প নিয়ে গুরুতর তথ্য সম্বলিত পেন ড্রাইভ বিজেপি বিধায়কদের সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন তিনি। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘর থেকে তা সংগ্রহ করতে হবে পদ্ম বিধায়কদের। শনিবার সকালে বৈঠকে বিধায়কদের কাছে এই সংক্রান্ত নির্দেশ গিয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। সরকারের এই প্রকল্প নিয়ে রাজ্য জুড়ে তৃণমূল, কংগ্রেস এবং বামফ্রন্ট অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ বিজেপির। তার জবাব দেওয়ার কৌশল ও তথ্য প্রমাণ এই পেন ড্রাইভের মধ্যে মজুত রয়েছে বলে
বিজেপি সূত্রের দাবি। সাধারণ মানুষের মনে যাতে নতুন প্রকল্প নিয়ে কোনো বিভ্রান্তি তৈরি না হয় সেই কারণেই এই কৌশল অবলম্বন করেছে রাজ্যের শাসক দল বিজেপি। বিধায়কদের বলা হয়েছে, বিরোধীদের অভিযোগের পাল্টা যুক্তি নিয়ে মানুষের দরজায় দরজায় পৌঁছাতে হবে। এই আবহে স্বাভাবিকভাবেই পূর্বতন তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বদলে বর্তমান বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরাসরি তুলনা টানা হচ্ছে। বিগত সরকারের আমলে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদের প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের আর্থিক সহায়তা দেওয়া হতো, কিন্তু মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছেন আগের সরকারের এই প্রকল্পটিতে নানা দুর্নীতি ও স্বজন পোষণ ছিল। তার বদলে নতুন সরকার যে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করেছে তা অনেক বেশি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং এর আর্থিক অনুদানের পরিমাণও অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। এই দুই প্রকল্পের তুলনামূলক আলোচনার মাধ্যমে সাধারণ মানুষকে বোঝানো হবে কেন অন্নপূর্ণা যোজনা লক্ষ্মীর ভাণ্ডারের থেকে অনেক বেশি উন্নত ও কার্যকারী। তৃণমূলের দাবি ছিল সরকার বদল হলে মহিলাদের ভাতার টাকা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। রাজ্য সরকার শুধু প্রকল্পটি চালু করেনি, সুযোগ সুবিধাও বাড়িয়েছে। বিজেপি বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে পেন ড্রাইভে থাকা ভিডিও বার্তা, তথ্যচিত্র এবং পরিসংখ্যান ব্যবহার করে প্রতিটি বুথে বুথে গিয়ে এই তুলনামূলক প্রচার চালাতে হবে। সমাজে চলতে গেলে প্রায়ই কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর দেশের প্রতি তার অবদানকে তুলে ধরে প্রশংসায় ভরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কথায়, দেশের উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মুখ্যমন্ত্রী তার এক্স পোস্টে প্রথমেই লিখেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানজি ইস্তফা দেওয়ায় আমার মন ভরাক্রান্ত। তবে তার কার্যকাল এমন সব যুগান্তকারী সংস্কারের জন্য স্মরণীয় হয়ে থাকবে যা আগামী বহু বছর ধরে ভারতকে গড়ে তুলবে। শুভেন্দু অধিকারী প্রথমেই উল্লেখ করেন জাতীয় শিক্ষানীতি 2020 এর কথা। তার মতে শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের সবচেয়ে বড় অবদান ছিল এটি। এই নীতির মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ভিত্তি তৈরি হয়েছে। প্রাথমিক স্তরে শিক্ষার মনোন্নয়ন, বহুমুখী শিক্ষার প্রসার এবং বিশ্বমানের দক্ষতা গড়ে তোলার ক্ষেত্রে তার উদ্যোগ আগামী প্রজন্মকে উপকৃত করবে বলেও মনে করেন তিনি। শুধু শিক্ষা ক্ষেত্রই নয়, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী থাকাকালীন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সফলভাবে বাস্তবায়নের জন্য ধর্মেন্দ্র প্রধানের ভূয়সী প্রশংসা করেন শুভেন্দু। তার দাবি, এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মহিলা পরিচ্ছন্ন রান্নার জ্বালানি পেয়ে স্বাস্থ্য নিরাপত্তা ও মর্যাদার নতুন সুযোগ পেয়েছেন। এক্সপোস্টে পূর্ব ভারতের উন্নয়ন নিয়েও ধর্মেন্দ্র প্রধানের ভূমিকার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মিশন পূর্বোদয় এর মাধ্যমে ধর্মেন্দ্র প্রধান বিশ্বাস করতেন পূর্ব ভারতের বিপুল সম্ভাবনা, প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদই দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হতে পারে। পশ্চিমবঙ্গ সহ পূর্বাঞ্চলের উন্নয়নে তার এই দৃষ্টিভঙ্গি বিশেষ গুরুত্ব বহন করে। সবশেষে শুভেন্দু অধিকারী বলেন, শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং পূর্ব ভারতের উন্নয়নে ধর্মেন্দ্র প্রধানের অবদান ভবিষ্যতেও মানুষকে অনুপ্রাণিত করবে। আগামী দিনে নতুন দায়িত্ব পালনের জন্য তিনি ধর্মেন্দ্র প্রধানকে শুভেচ্ছা জানিয়ে ও সাফল্য কামনা করেছেন। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন ধর্মেন্দ্র প্রধান। সোশ্যাল মিডিয়ায় তরুণ বন্ধুদের জন্য 2 পাতার একটি খোলা চিঠি লিখে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মেন্দ্র। চিঠিতে তিনি স্পষ্ট করেছেন, এটি তার ব্যক্তিগত প্রতিপত্তির বিষয় নয়। আন্দোলনকে হাতিয়ার করে রাষ্ট্রবিরোধী শক্তি যাতে সুযোগ নিতে না পারে এবং পড়ুয়াদের ভবিষ্যৎ যাতে আইনি জটিলতায় আটকে না যায়, সেই কারণেই তিনি মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। যন্তর মন্ত্রের টানা বিক্ষোভ ও সার্বিক পরিস্থিতিকে ইঙ্গিত করে তিনি লেখেন, গত 10 দিনের ঘটনাক্রম দেখে আমার মন অত্যন্ত ব্যথিত। এটি আমার ব্যক্তিগত প্রতিপত্তির বিষয় নয়। ভারত মাতার যুব শক্তি এই দেশের আসল শক্তি। যন্তর মন্ত্রে এবং দেশের অন্যান্য প্রান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার সুযোগ যেন কোনো রাষ্ট্র বিরোধী শক্তি নিতে না পারে। দেশের ঐক্য যেন অটুট থাকে এবং আমাদের সন্তানরা যাতে আইনি জটিলতায় না জড়িয়ে পড়ালেখা ও ভবিষ্যতের দিকে মন দিতে পারে। এই সব দিক বিবেচনা করেই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। এর কয়েক ঘন্টার মধ্যেই এদিন বিকেলে কেন্দ্রের সঙ্গে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহার করে ককরোচ জনতা পার্টি। সিজেপি প্রতিনিধিরা জানিয়েছেন, কেন্দ্র তাদের 3টি দাবি মেনে নিয়েছে, তাই আপাতত ধর্ণা তুলে নেওয়া হচ্ছে। 4 সপ্তাহ পর আবার আলোচনায় বসবো। তখন কি সিদ্ধান্ত নেওয়া হয় তাও সবাইকে জানানো হবে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বাংলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একা নন, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও তার পাশে দাঁড়িয়েছেন। চিন্তাভাবনা চলছিল আগে থেকেই, এবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল। তৈরি হবে রাজ্যের নতুন বিধানসভা ভবন। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে প্রস্তাব দেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে। তার প্রস্তাব মেনেই স্পিকার ঘোষণা করেন, নিউ টাউনে 40 একর জমির উপর তৈরি হবে এই নতুন ভবন। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন ছিল শনিবার। অধিবেশনের শেষ পর্বে মুখ্যমন্ত্রীর প্রস্তাব দেন, দিল্লির সংসদ ভবনের মতো এই রাজ্যেও নতুন বিধানসভা ভবন তৈরি করার প্রয়োজন। স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী দিনে আসন পুনর্নিবাস হলে, মহিলা সংরক্ষণ হলে, 294
99টা আসন বেড়ে 400-র উপরে আসন হয়ে যাবে। তার পরিকল্পনা যদি এখন থেকে না করেন, একটা জায়গা দেওয়া আছে, সেই জায়গার পরিস্থিতি কি আছে, একটা অল পার্টি ডেলিগেশন নিয়ে আপনি একদিন দেখে আসুন। প্রাথমিক একটা চিন্তা ভাবনা এখন থেকে করুন। পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভবনটি স্বাধীনতার আগে তৈরি। স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গে পরিষদীয় রাজনীতির বহু মুহূর্তের সাক্ষী এই ভবন। বর্তমান বিধানসভা ভবনের যে এক নিজস্ব ঐতিহ্য রয়েছে তাও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এই ভবনকে পরবর্তী সময়ে কিভাবে ব্যবহার করা হবে তাও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। নতুন সংসদ ভবন তৈরি হওয়ার পরে আগের ভবনটির ঐতিহ্য এবং মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে কেন্দ্রীয় সরকার। সেটিকে বর্তমানে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার এক প্রদর্শালা হিসেবে ব্যবহার হয়। অনুমতি সাপেক্ষে বিশেষ পাস সংগ্রহ করে তা ঘুরেও দেখা যায়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নতুন বিধানসভা ভবন তৈরি হওয়ার পরে বর্তমান ভবনটি কি কাজে ব্যবহার হবে তা নির্দিষ্টভাবে জানাননি মুখ্যমন্ত্রী। বছর তিনেক আগেই রাজ্যে নতুন বিধানসভা ভবন তৈরির বিষয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছিল, তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপের কথা এতদিন প্রকাশ্যে আসেনি। এদিন নতুন বিধানসভা ভবনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের যদি আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ হয়ে যায়, 400-র উপরে সদস্য হলে এখানে বসার কোনো সুযোগ নেই। আমি কোভিডের সময়ে সদস্য ছিলাম, তখন শারীরিক দূরত্ব বজায় রাখতে হতো, একেবারে শেষ গ্যালারি মাথা পর্যন্ত বিধায়কদের বসাতে হতো। স্পিকারকে এই বিষয়ে এখন থেকেই ভবিষ্যৎ পরিকল্পনা সেরে রাখার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। নতুন বিধানসভা ভবন নির্মাণের ক্ষেত্রে আর্থিক কোনো বাধা তৈরি হবে না বলেও আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবের পরই স্পিকার ঘোষণা করেন, নিউ টাউনে 40 একর জমিতে নতুন বিধানসভা ভবন তৈরি হবে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন ছিল শনিবার। এদিন পঞ্চায়েত সংশোধনী বিল পাশ হয় বিধানসভায়। 169 থেকে 13 ভোটে পাশ হয় বিলটি। ভোটদানে বিরত থাকেন 32 বিধায়ক। অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রীর বক্তৃতায় উঠে আসে বিরোধী দলনেতা বাছাই ঘিরে তৃণমূলের দ্বন্দ্বেরও কথা। শুভেন্দু বলেন, বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে মামলা হয়েছে, সদলীয় বিধায়কদের সই জাল করা হয়েছে। 13 জন বিধায়ক উপস্থিত ছিলেন না, তাদের সই জাল করা হয়েছে। এই ধরনের কাজ আমাদের শোভা পায় না। এমএলএ হস্টেলের মনোনয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, বিধানসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন যেমন হওয়া উচিত তেমনই ভালো ক্যান্টিনও থাকা উচিত। পূর্বতন সরকারের সমালোচনা করে শুভেন্দু বলেন, আগে মুখ্যমন্ত্রীর দপ্তরের বাজেট হতো না, বিধানসভা চললে বুধবার করে স্বরাষ্ট্র দপ্তরের জবাব দেব। মন্ত্রীরা বিধানসভায় বিধায়কদের সময় দেবেন। স্পিকার রথীন্দ্র বসুর কাছে তার অনুরোধ, 7 জন মন্ত্রী উপস্থিত না হলে যেন অধিবেশন স্থগিত করে দেওয়া হয়। তার বক্তব্য, মন্ত্রীদের উপস্থিত করার দায়িত্ব পরিষদীয় দপ্তরের। বিধানসভায় উপস্থিতির হার ভালো রাখার জন্য দলীয় বিধায়কদের নির্দেশ দেন শুভেন্দু। নিটে প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্ক। ককরোচদের বিক্ষোভ দাবির চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। তার এই ইস্তফা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার মুখে শোনা গেল বিজেপির আদর্শের কথা। শাহের মতে, বিজেপির বিশ্বাস, দেশ, পড়ুয়া এবং যুবাদের স্বার্থ কখনোই কোনো রাজনৈতিক পদের চেয়ে বড় হতে পারে না। ধর্মেন্দ্রের ইস্তফা সেই বিশ্বাসেরই প্রতিফলন। দেশের শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার কথা বারবার শোনা গিয়েছে শাহের মুখে। শুধু তাই নয়, তার দাবি, দেশবিরোধী শক্তি পড়ুয়াদের এই আন্দোলনকে কাজে লাগাচ্ছে। সেই দাবির পুনরাবৃত্তি করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই আন্দোলনকে কাজে লাগিয়ে দেশ বিরোধী শক্তিগুলির লাভবান হওয়ার স্বপ্নে ধাক্কা দিয়েছেন ধর্মেন্দ্র। এক্সপোস্টে শাহের বার্তা, বিজেপি কর্মীদের কাছে যে কোনো পদের চেয়ে দেশ, পড়ুয়া এবং যুব সমাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিজেপির সেই রীতিকে আরো জোরদার করেছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। প্রশ্ন ফাঁস এবং পরীক্ষায় অনিয়ম রুখতে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের সমর্থন করেছেন শাহ। তিনি বলেন, নরেন্দ্র মোদীর সরকার পড়ুয়াদের অনুভূতিকে সম্মান করে। পরীক্ষায় যে কোনো ধরনের অনিয়ম রুখতে সুরক্ষা ব্যবস্থাকে আরো জোরদার করতে দৃঢ় প্রতিজ্ঞ কেন্দ্র। শাহ জানান, প্রশ্ন ফাঁস রুখতে প্রয়োজনীয় সংস্কারের পথে হাঁটবে কেন্দ্র। তিনি আত্মবিশ্বাসী সরকারের প্রস্তাবিত সংস্কারগুলি নিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ন্যায় বিচার করবে। দেশবিরোধী শক্তির বিরুদ্ধে নিজের ইস্তফাপত্রেও লিখেছেন ধর্মেন্দ্র। পরে একটি দীর্ঘ বিবৃতিতে তিনি লেখেন, দেশের যুব শক্তি যাতে সংশয়ের জালে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তবে তার এও অভিযোগ, যন্তর মন্তর এবং গোটা দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, রাষ্ট্রবিরোধী শক্তি তার সুযোগ নিচ্ছে। তিনি লেখেন, দেশের ঐক্য যাতে অক্ষুণ্ণ থাকে, একজন পড়ুয়া যাতে আইনি জটিলতায় জড়িয়ে না পড়ে, আমাদের সন্তানেরা যাতে পড়াশোনার নিজেদের ভবিষ্যৎ গঠনের কাজে মনোনিবেশ করতে পারে, সেই কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র পেশ করছি। ধর্মেন্দ্রের ইস্তফার পর শনিবার বিকেলে 2 কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে আবার বৈঠকে বসেছিলেন ককরোচ জনতা পার্টির 2 প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে তারা জানান, সরকার পক্ষ মোটামুটি সব দাবি মেনে নিয়েছে, তাই আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে।